নমস্কার। আশা করি সবাই ভালোই আছো। আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হলো বিএড কোর্স বিএড কোর্স EPC4 অর্থাৎ 4th সেমিস্টারের একটা বিষয়। সেই বিষয়ের EPC4 বিষয়টার কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেই প্রশ্নগুলি একটু বোঝা, এটাই হলো আমার ক্লাসের মেইন আসল উদ্দেশ্য। যাই হোক, ক্লাসটা শুরু করবার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে পরীক্ষার খাতায় শিক্ষক মহাশয় আমাকে নম্বর দিল কিনা সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমি বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছি কিনা। যদিও আমার পাশে বসে পরীক্ষা দেওয়া ছেলেটি কিছুই লিখতে পারেনি, অথচ তার নম্বর 90% অধিক হয়ে গেল। এই ভেবে নিজেকে কখনো ছোট মনে করা উচিত নয়। কেননা শিক্ষার পরীক্ষা হয়তোবা স্কুলে ও কলেজে হবে, কিন্তু জীবনের পরীক্ষাটা আমাদেরকে একাই দিতে হবে। এখানে কোনো শিক্ষক থাকবে না। যাই হোক, সেখানে আমাকে নিজেই পরীক্ষা দিতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নম্বরকে উপেক্ষা করে নিজের বিষয়ের প্রতি মনোযোগী হওয়া। কেননা নম্বর শুধু সময়ের জন্য একটা সংখ্যা মাত্র, কারণ সেই নম্বর দিয়ে আমি নিজের জীবন গড়তে পারবো না। যাই হোক, ক্লাসটা শুরু করছি। তো ক্লাসের প্রথম যে প্রশ্ন সেটা হলো রজযুগ বলতে কি বোঝায়। যদিও বিষয়গুলি একটু কঠিন, তবু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রজযুগ বলতে কি বোঝায় না, রজযুগ বলতে বোঝায় রাজ বা রাজা শব্দের অর্থ প্রধান, অর্থাৎ রজযুগ যুগশাস্ত্রের মতে সর্বশ্রেষ্ঠ যুগ। রজযুগের প্রধান উদ্দেশ্যই হলো মনকে সংযত ও একাগ্র করে ধ্যানের মাধ্যমে সমাধিতে বিলীন হয়ে যাওয়া। অর্থাৎ মহর্ষি পতঞ্জলি রজযুগকে 8 ভাগে ভাগ করেছেন। একেই অষ্টাঙ্গ যুগ বা অষ্টাঙ্গ যুগ বলা হয়। রজযুগ বা অষ্টাঙ্গ যুগের বিভিন্ন অংশগুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং সমাধি। তো যাই হোক, আমি তোমাদের রজযুগ সম্পর্কে বুঝিয়ে দিলাম। অর্থাৎ রজযুগ হলো রাজা শব্দের, অর্থাৎ রজযুগ যুগশাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। এই রজযুগকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 8টি ভাগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তারপর হলো আত্মমর্যাদা ও আত্মবোধের বৈশিষ্ট্যের 2টি করে উপায় লিখো। আত্মমর্যাদা ও আত্মবোধের বৈশিষ্ট্যের 2টি বৃদ্ধির উপায় লিখো। তাহলে আমাদের নিশ্চয়ই আগে জানতে হবে আত্মমর্যাদা কি, তারপর জানতে হবে আত্মবোধ কি, তারপর আমরা জানব যে আত্মমর্যাদা বৃদ্ধির উপায় কি। তাহলে আমি তোমাদের অবশ্যই বলে দেব যে আত্মমর্যাদা কি এবং আত্মবোধ কি। তাহলে আমরা জানব যে প্রথম আত্মমর্যাদা কি। ঠিক আছে, আত্মমর্যাদা কি আমি তোমাদের এখানে এই যে নিচে 3 নাম্বার প্রশ্নতে দিয়ে দিয়েছি। আত্মমর্যাদা কি না, আত্মমর্যাদা হলো এক ধরনের সমাজ মনস্তাত্ত্বিক সংগঠন। এই জন্যই গবেষকগণ সেলফ স্টিমকে ব্যক্তির বিশেষ ক্ষেত্রে ভবিষ্যতের অন্যতম নির্ধারক হিসাবে বিবেচনা করেছেন। যেমন তার শিক্ষাগত পারদর্শিতা, সুখী মানসিকতা, সুখী দাম্পত্য জীবন ইত্যাদি। অর্থাৎ এক কথায় বলতে গেলে ব্যক্তি নিজের প্রতি যে মূল্য আরোপ করে তাকেই বলা হয় আত্মমর্যাদা।
এক কথায় বলা যায় যে নিজের ক্ষমতাবলী ও গুণাবলী সম্পর্কে ব্যক্তি ধারণাকেই বলা হয় আত্মমর্যাদা। তাহলে তোমরা আত্মমর্যাদা বলতে কি বুঝো সেই সম্পর্কে নিশ্চয়ই একটা সাধারণ ধারণা তোমাদের হয়ে গিয়েছে যে আত্মমর্যাদা কি। এবার আমাদের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা হলো আত্মবোধ কি। না, আত্মবোধ বলতে বোঝায়, আত্মবোধ হলো নিজ সম্পর্কে একাধিক বিশ্বাসের সমন্বয়, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো শিক্ষাগত পারদর্শিতা, লিঙ্গ ভূমিকা, যৌনতা, জাতিগত পরিচয় ও আর্থসামাজিক অবস্থান। এগুলিকেই বলা হয় কি আত্মবোধ। তাহলে আমি তোমাদের আত্মবোধ সম্পর্কেও বুঝিয়ে দিলাম যে আত্মবোধ কি। এবার আত্মমর্যাদা ও আত্মবোধ যেহেতু জানা হয়ে গেছে, তাই আমরা এখন জানতে পারবো আত্মমর্যাদা এবং আত্মবোধের বৈশিষ্ট্য বা দুটি বৃদ্ধির কারণ। না, আত্মবোধের যে বৈশিষ্ট্য বা বৃদ্ধির কারণ সেগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আত্মমর্যাদা ও আত্মবোধের বৈশিষ্ট্য কি। একটা হলো অভ্যন্তরীণ সমালোচনা বন্ধ করা। আত্মমর্যাদা বৃদ্ধির প্রথম পাঠ হলো অভ্যন্তরীণ, অর্থাৎ নিজের সমালোচনা বন্ধ করা। আমাদের সকলের মধ্যেই অভ্যন্তরীণ সমালোচনা লক্ষ্য করা যায়। অনেক সময় এর ফলে কার্যক্ষেত্রে সাফল্য অর্জন করি এবং অন্যদের সমর্থন লাভ করি, তবে একই সঙ্গে আমাদের আত্মমর্যাদাও হ্রাস পায়। এই অভ্যন্তরীণ সমালোচনা মনের উপর চাপ সৃষ্টি করে। তারপর হলো যেটা, তা হলো স্বাস্থ্যকর পেশনা এবং আগ্রহের ব্যবহার। নিজের সমালোচনাকে দুর্বল করে আত্মমর্যাদাকে বৃদ্ধি করতে হলে কি করতে হবে আমাদেরকে? আত্মমর্যাদাকে বৃদ্ধি করতে হলে পেশনাজাত অভ্যাসের ব্যবহার করা প্রয়োজন। এবার হলো আত্মবোধের বৃদ্ধির দুটি উপায়। না, আত্মবোধের বৃদ্ধির দুটি উপায় হলো প্রজ্ঞামূলক ব্যবহারের মাধ্যমে আত্মবোধের বৃদ্ধি ঘটানো সম্ভব। প্রজ্ঞামূলক ব্যবহারের মাধ্যমে আত্মবোধের বৃদ্ধি ঘটানো সম্ভব। তারপর হলো যে কোনো বিষয়ে ধারণামূলক উপাদান ব্যবস্থা করে আত্মবোধের বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া দেখা যায় যে অনেক সময় জ্ঞানমূলক উপাদানের মাধ্যমেও আত্মবোধের বৃদ্ধি করা সম্ভব হয়। এবার তোমাদের যে প্রশ্ন সেটা হলো কি, আধুনিক যুগে প্রাণায়ামের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করো। না, আধুনিক যুগে প্রাণায়ামের লিপিবদ্ধতা উল্লেখ করব। আধুনিক যুগে প্রাণায়ামের লিপিবদ্ধ বলতে কি, লিপিবদ্ধতা কি? এবার এই প্রশ্নটা জানতে হলে আগে আমাদের জানতে হবে প্রাণায়াম কি। ঠিক আছে, তো প্রাণায়াম কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। না, প্রাণায়াম হলো শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলা হয়। অর্থাৎ এই প্রাণায়াম 3 প্রকারের হয়ে থাকে। যেমন ধরো পূরক মানে শ্বাস গ্রহণ করা, আরেকটা হলো রেচক মানে শ্বাস ত্যাগ করা, এবং কুম্ভক মানে হলো শরীরের মধ্যে শ্বাসবায়ু রুদ্ধ করা। ঠিক আছে, প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ু ও মন স্থির হয়। প্রাণায়ামের ফলে মনের মলিনতা দূর হয়। এই হলো প্রাণায়াম। এবার আমরা আসি সেই প্রাণায়াম বলতে কি বোঝায় আমরা পড়লাম। এবার আমরা আসি যে প্রাণায়ামে কি প্রশ্নটা পড়েছিলাম যে প্রাণায়াম বলতে কি বোঝায় এবং আধুনিক যুগের প্রাণায়ামের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করো। না, আধুনিক যুগে প্রাণায়ামের প্রয়োজনীয়তা রয়েছে। প্রাণায়াম করলে মনের উপর আসা অসৎ অবিদ্যা এবং ক্লেশরূপী তমসের আবরণ পাতলা হয়ে আসে। পরিশুদ্ধ হয়ে পড়া মনের ধারণা আপনা থেকেই হতে লাগে এবং ধারণা দ্বারা যুগের উন্নতি স্মৃতি দেন এবং সমাধির দিকে এগিয়ে চলা যায়। যোগাসন দ্বারা আমরা স্থূল শরীরের বিকৃতি দূর করি। সূক্ষ্ম শরীরের উপর যোগাসন থেকে প্রাণায়ামের বেশি প্রভাব পড়ে। শুধুমাত্র সুস্থ শরীর নয়,
সূক্ষ্ম শরীরের উপরে প্রাণায়ামের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। আমাদের শরীরে ফুসফুস, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে স্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রয়েছে, তাই প্রাণায়াম খুবই প্রয়োজন। এবার যে প্রশ্নটা দেখো, আমি তোমাদেরকে প্রাণায়াম কি সেটাও বলে দিয়েছি, প্রাণায়াম বলতে কি বুঝো এবং আধুনিক যুগে প্রাণায়ামের প্রয়োজনীয়তাও বলেছি। এবার হলো পঞ্চকোষের ধাপগুলি লিখো। না, পঞ্চকোষের ধাপগুলি সম্পর্কেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পঞ্চকোষের যে ধাপগুলি, সে পঞ্চকোষের ধাপগুলি হলো কি, একটা হলো কি অন্নময় কোষ, আর একটা হলো প্রাণময় কোষ এবং মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবে যে কি বলছি, পঞ্চকোষের ধাপগুলি কি কি। সেই পঞ্চকোষের ধাপগুলি সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার যে প্রশ্নটা আসছে সেটা হলো সদর্থক আচরণের জন্য দুটি কৌশল লিখো। ঠিক আছে, সদর্থক আচরণের জন্য দুটি কৌশল। না, সদর্থক আচরণের জন্য শিক্ষার্থীদের অহেতুক বকাবকি না করে দুর্বলতাগুলিকে তাদের বুঝিয়ে দিতে হবে এবং অহেতুক বকাবকি করলে কোনো ফল তো হয় না, বরং শিক্ষার্থীদের আত্মমর্যাদা আহত হয়। তারপর হলো সহযোগীদের সামনে কোনো শিক্ষার্থীকে অপরের সঙ্গে তুলনা করে সমালোচনা বা তিরস্কার করা উচিত নয়, তাহলে শিশুদের মধ্যে ঋণাত্মক আত্মবোধ তৈরি হবে, যা তার পরবর্তী আচরণকে প্রভাবিত করতে পারে। এবার তোমাদের যে প্রশ্নটা সেটা হলো যুগের ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এটা মার্ক 5 এর, এবং বাকি যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি হলো মার্ক 2 এর। ওইগুলি আমাদের যে পরীক্ষার মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবার যুগের ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো, এটা হলো মার্ক 5 এর। না, যুগের ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব। তো যুগের আমার যতটুকু সম্ভব বা আমার সাধ্যমতো যতটুকু আছে আমি আপ্রাণ চেষ্টা করব সেই জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, ভালোভাবে উপস্থাপন করার জন্য। যাই হোক, তৎসম শব্দ যুগের উৎপত্তি হয়েছে সংস্কৃত মূল ধাতু যুজ থেকে, যার অর্থ হলো যুক্ত করা বা যুক্ত করা। বিশেষ অর্থে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো যুগ। তাহলে যুগ কি? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো যুগ। যুগ সাধনা করতে হলে প্রয়োজন অসীম ধৈর্য এবং অধ্যাবেশ। যোগ সাধনা করতে গেলে প্রথমে ইন্দ্রিয় সুখ, লোভ, হিংসা, পরশ্রী কাতরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মহর্ষি পতঞ্জলি যুগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যুগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যে উপায়ে চিত্তবৃত্তিকে কি করা হয়, রোধ করা যায় তাকেই যুগ বলে। যোগ শাস্ত্র মতে চিত্তের অবস্থা 5 প্রকার। একটা হলো ক্ষিপ্ত, একটা হলো মূঢ়, একটা হলো বিক্ষিপ্ত, একটা হলো একাগ্র ও নিরুদ্ধ। রজগুণের আধিক্য চিত্ত ক্ষিপ্ত হয়, তমগুণের আধিক্যবশত চিত্ত মূঢ় হয় এবং রাজসত্তাদির দ্বন্দ্ববশত চিত্ত বিক্ষিপ্ত হয়। সদ্গুণের প্রভাবে চিত্ত একাগ্র হয়, একাগ্র অবস্থাকে নিরুদ্ধ অবস্থা বলে। এই অবস্থায় চিত্ত অন্তর্মুখী হয়, এর ফলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। এই অবস্থাকেই সমাধি বলা হয়। সমাধি যে কোনো যুগের অন্তিম সাধনা হয়ে থাকে। যুগ শব্দটির প্রাচীনত্ব সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন সিন্ধু সভ্যতার সময় থেকেই যুগ শব্দটি ব্যবহার হয়েছিল। হরপ্পা এবং মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে যে সমস্ত শিলমোহর পাওয়া গেছে তার মধ্যে পশুপতি শিবের একটি শিলমোহর খুবই পরিচিত। সেই শিলমোহরে লেখা গেছে, পশুপতি শিব এবং একটি খুবই পরিচিত ধ্যানাসনে আসীন রয়েছেন, যা থেকে প্রমাণিত হয়
সিন্ধু সভ্যতার সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগেও মানুষ যুগ চর্চা করত। এছাড়া প্রাগৈতিহাসিক মহাকাব্য মহাভারতের বর্ণনায় রয়েছে যে কুরু পাণ্ডবদের যুদ্ধের আগে যুগ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য ও সখা মহাবাহু অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য উপদেশ দেন, যা গীতা নামে পরিচিত। সেই গীতা রজযুগ, কর্মযুগ, জ্ঞানযুগ অর্থাৎ 18টি যুগের বিস্তার প্রয়োগ রয়েছে। সর্বপ্রথম যুগ শব্দটি প্রয়োগ দেখা যায় হিন্দু শাস্ত্র উপনিষদে এবং বুদ্ধ শাস্ত্রের দেখা যায় যে বুদ্ধ শাস্ত্রের পালি কাননে। যুগশাস্ত্রের প্রাণপুরুষ মহর্ষি পতঞ্জলি তার যুগসূত্র প্রকাশ করেন। মহর্ষি পতঞ্জলি ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন। বুদ্ধ ও জৈন ধর্মের যুগ শব্দটি প্রয়োগ রয়েছে। পরবর্তী সময়ে বৌদ্ধ তন্ত্রশাস্ত্রে হঠ যুগের প্রয়োগ লক্ষ্য করা যায়। তাহলে আমরা বলতে পারি যে যুগীয় ভজন 1969 খ্রিস্টাব্দের আমেরিকায় কুণ্ডলিনী যুগের প্রচার করেন। বাবা হরিদাস 1923 খ্রিস্টাব্দে আমেরিকায় ও কানাডায় প্রাণায়াম, আসন এবং ভারতীয় তন্ত্রের প্রচার করেন। 2013 খ্রিস্টাব্দে আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন পুরোপুরিভাবে ভারতীয় হিন্দু যুগশাস্ত্র বিষয়ে গবেষণা শুরু করেন। আমি তোমাদের চেষ্টা করলাম সেই ক্লাসটা বোঝানোর জন্য। যদি কারোর সামান্য উপকার হয় তাকে তবেই নিজেকে ধন্য মনে করব। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।